হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমার গরুদেরকে কি খাওয়ায় মোটা বানাচ্ছি এটা আজকে আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তারা আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এতে করে অনেক কিছু শিখতে পারবেন। এবং আমি কিন্তু বিকালে কাজ করতেছি, এটা হলো সম্পূর্ণ বিকালের ভিডিও। তো বিকালে মনে করেন যে দুপুর থেকে শুরু হয় এদের ঘাস খাওয়া। তো পর্যাপ্ত পরিমাণে ঘাস আমি খাওয়াই আমার গরুদেরকে। দেখতেই পাচ্ছেন যে ঘাস পড়ে আছে এখনও। তো এই ঘাসগুলো আমি আর ধুইও না, এই ঘাসগুলো আমি আর খাওয়াইও না। যে ঘাসটা মাটিতে পড়ে যায়, মানে ওদের গোবরের সাথে যেটা মিলিত হয়ে যায়, সেটাকে আমি ফেলে দিই। কারণ এগুলো ধুলেও এদের মনে করেন যে ঘাসের মধ্যে কিছু জীবাণু থেকেই যায়। এটাকে তো আর আমি সার্ফ এক্সেল ধুতে পারবো না, এই হলো কথা। তো দেখতেই পাচ্ছেন আমার কালো গরুটা মাশাআল্লাহ আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা মনে করেন যে খুব ভালো করে বুঝতে পারছেন, এবং যারা নতুন দেখতেছেন তারা একটা কাজ করবেন, এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে আপনারা আমার মনে করেন যে চ্যানেলে ওল্ডে কিছু ভিডিও দেওয়া আছে। এমনকি মানে আমার এই চ্যানেলটার বয়স আহামরি বেশি দিন নয়। আমার মানে কালো গরুটার প্রথম ভিডিও এই ইউটিউব চ্যানেলে প্রথম পোস্ট করছি। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ঘুরে দেখে আসতে পারেন। ওইখানে আমার গরুর ভিডিওটা দেওয়া আছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। গরুটা আগে এতটা চিকন ছিল যেটা বলে বোঝাতে পারবো না। অনেক চিকন ছিল, অনেক শুকনো, অনেক দুর্বল। গায়ের লোমগুলো ছিল অনেক বড় বড়, মুখ ভর্তি বড় বড় লোম ছিল। এক কথায় দেখে মনে হচ্ছিল মোষের বাচ্চা। আমি যখন কিনে নিয়ে আসি, তখন কিনে নিয়ে আসার পথে মনে করেন যে রাস্তাঘাটে যারা দেখতেছিল গরুটাকে তারা বলতেছিল এটা কি মহিষের বাচ্চা। যাই হোক, অনেক কথাই বলছে, এবং কিনে নিয়ে আসার পরে অনেক টিটকারি দিচ্ছে যে এটা কেমন গরু নিয়ে আসছো, গরু তো কেনা ঠকা হয়েছে, গরু তো ভালো না, যাও বিক্রি করে দিয়ে আসো। অনেক কথা বলছে, কিন্তু আমি তাদের কথায় কান না দিয়ে আমি গরুটাকে রাখছি, আর এখন পর্যন্ত আমি পালতেছি। তো এই দেখতে পাচ্ছেন গরুর গোয়ালঘরটাকে আমি সর্বপ্রথম ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই যে গোয়ালঘরটা নোংরা হয়ে আছে, তো নোংরা রাখা হবে না। গোয়ালঘরটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে যেন কোনো প্রকারের ময়লা আবর্জনা না থাকে। গোয়ালঘরটাকে শুকনো রাখতে হবে, কারণ এখন বর্তমান ওয়েদারটা একটু ঠান্ডা, মানে কি এই যে একটু হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে এখনকার ওয়েদারটা একটু ঠান্ডা চলতেছে। যার কারণে গোয়ালঘরটাকে শুকনো রাখতে হবে, তাহলে মনে করেন যে কোনো সমস্যা হবে না। আর আমার সাথে যে গরুটা দুষ্টামি করতেছে, ছোটো বাছুর যেটা লাল শাহিওয়াল, ও মনে করেন যে ওকে যখন আমি কিনে নিয়ে আসি, ওকে নিয়েও টিটকেরে দিছিল। আমার পরিচিত অনেকেই বলছিল যে এত ছোটো গরু, মায়ের দুধ ছাড়েনি, এ তো কোনো কিছু খাবে না, না খেয়ে মরে যাবে, অনেক অত্যাচার করবে, অনেক সমস্যা করবে, অনেক কথাই বলছে যারা মানে অভিজ্ঞতা আলাল মানুষ। তো আমি তাদের কথায় কান না দিয়ে আমি তো মনে করেন যে আমার কথা আমি নিজে, আমার পুঁজি কম, আমার অর্থ কম ছিল, সো এই কম টাকা দিয়ে আমি মনে করেন শুরু করছি। সবাই যে অনেকে ভাবে যে গরু পালন করতে অনেক লাখ টাকা লাগে, অল্প টাকা দিয়ে হয় না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বোন বা ভাই, আপনাদের কাছে যদি 10,000 টাকাও থাকে, আপনারা 10 হাট ঘুরলে একটা অবশ্যই বাছুর গরু পাবেন। বাছুর বকনা পাবেন কিংবা আরিয়া পাবেন। ওই গরুটাকে যদি আপনারা ক্রয় করেন, এবং ক্রয় করার সময় যদি দেখে ক্রয় করেন যেন সুস্থ হয়, গায়ে কাবু হোক কিন্তু গরু সুস্থ আছে, এমনটা যদি হয় তাহলে মনে করেন যে কিনলে ঠকবেন না। তখন আমরা এসে খাবারের রেসিপিতে দেখতে পাচ্ছেন, এটা হলো খোল, মানে সরিষার খোল, যেটাকে আমি সকালে ভিজিয়ে রাখছিলাম। অলরেডি সেটা মনে করেন যে কি সুন্দর এখন তরল হয়ে গেছে, পানিতে ভিজে রাখছিলাম আর কি। তো এটা এখন আমি দুই গরুকে ভাগ করে দিব। মানে খোল খাওয়ানো গরুর জন্য অনেক ভালো। আমার গরুর লোম দেখতে পাচ্ছেন না কি সুন্দর চকচক করতেছে। তো ওদের লোমগুলো সুন্দর হওয়ার মূল রহস্যই হলো এইটা। এবং অবশ্যই আপনারা গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন 3 মাস পর পর। এটা হলো ভাতের মার এবং চাল ধোয়া পানি, এটাও আমি মনে করেন যে 2 গরুকে দিয়ে দিব। আর বলে রাখি, কেউ গরুকে পর্যাপ্ত পরিমাণের পানির সাথে দানাদার খাবারটা মিশ্রিত করে দিবেন না। পর্যাপ্ত পরিমাণ পানির সাথে দিলে ওটা মনে করেন যে আসলে গরুর শরীরে খুব কমই লাগে। তো অল্প পানির মাঝে দেওয়ার চেষ্টা করবেন। সর্বোচ্চ 2 লিটার পানির মধ্যে, 2 লিটার কি 3 লিটার পানির মধ্যে মনে করেন কভার করবেন। আর আমি যেহেতু বাছুর গরু নিয়ে কাজ করি, সো বাছুর গরুকে দানাদার দেওয়ার জন্য অত বেশি পানি লাগে না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু পানি দিলাম, অনেক কম পানি দিচ্ছি। তো এটা হলো ফিট, এসিআই কোম্পানির ফিট খাওয়াই আমি আমার বাছুরকে।
অনেকে আমার ভিডিও দেখে মন্তব্য করছিল যে ফিট খাওয়ালে নাকি গরু মারা যায়, প্লাস ফিট নাকি বাছুর গরুদের খাওয়ানো হয় না। তো আসলে এটা পুরোপুরি গরু পালকের উপর ডিপেন্ডেন্ট করতেছে। তো আমার কাছে মনে হয় যে বাছুর গরুকেও ফিট খাওয়ানো যায়। আর আমি তো নিজে খাওয়াচ্ছি, আল্লাহর রহমতে গরুর পেটও খারাপ হয়নি বা গরুর কোনো অসুবিধাও হয়নি, গরু আল্লাহর রহমতে ভালোই আছে। তো মনে করেন যে আমি ফিটের পরিমাণটা খুব একটা বেশি দিই না, দেখতে পাচ্ছেন। একটা গরুকে দিলাম 1 পোয়া, আর একটা গরুকে দিলাম 1 পোয়া অর্থাৎ 250 গ্রাম দিলাম একটা গরুকে, আর একটা গরুকে দিলাম হলো ওই ধরে নেন 170 গ্রাম কিংবা 180 গ্রাম। তারপরে লবণ দিলাম একটু, কারণ লবণ দিলে কি হয়, খাবারের টেস্ট একটু ভালো হয়। তাই বলে বেশি পরিমাণে লবণ দিবেন না, তাহলে গরু কিন্তু খাওয়াটা নষ্ট করবে। একদম অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, যেন মানে গরুই আপনাকে বলবে যে গরুর মানে খাবারটা আসলে পছন্দ হয়েছে কি হয়নি। গরু যদি পুরোপুরি খাবারটা খেয়ে নেয় তাহলে বুঝবেন যে গরুর অসুবিধা হয়নি, গরুর খাবারটা মজা লাগছে, সো নেক্সট টাইম সেইভাবে দেবেন। আর যদি দেখেন যে গরু খাবারে মুখ দিচ্ছে, আবার মুখ তুলে আনতেছে এবং জিহ্বা বের করে বারবার জিহ্বা কেমন কেমন যেন করতেছে, অর্থাৎ বুঝতে হবে যে গরুর আসলে সমস্যা হচ্ছে। যার এখন আসি গরু আর ভুসি, এটা আমি মনে করেন যে 3 কেজি গরুর সাথে 1 কেজি ভুসি মিক্সার করি আর কি। আমার বর্তমানে মানে ক্রাইসিস চলতেছে, যার কারণে আমি মানে এইটুকুই খাবারই নিয়ে আসি একদিন পর পর, এটাই আমি দিয়ে গরুকে খাওয়াচ্ছি। তো 1 কেজি ভুসিটা হলো গমের ভুসি, সাথে হলো 3 কেজি গুঁড়া, 3টে মিশ্রিত করে আমি এখানে লাল গাবলাতে খাওয়াই হলো আমার বড় কালো গরুকে। সো এখানে আমি মনে করেন যে অলরেডি 1/2 কেজি দানাদার খাবার দিলাম, এখানেও 1/2 কেজি আছে। তো 1/2 কেজি থেকে এখানে অর্ধেক মনে করেন যে আমি ছোটো গরুর জন্য ওইটাতে ঢালতেছি। দেখে নেন কতটুকু ঠিক ঢালি, পুরোপুরি অর্ধেক ঢালার পরে দেখেন অর্ধেক থেকে গেল, সেই অর্ধেকটা কিন্তু আমি আমার বড় গরুকে এখন ঢেলে দেবো। দেখে নেন, এই দেখেন এখানে গেল, তাহলে কত ধরে নেন 750 গ্রাম গুঁড়ো আর ভুসি মিক্সার করা খাবারটা দিলাম, সাথে হলো দিলাম 250 গ্রাম হলো ফিট, অর্থাৎ 1 কেজি দানাদার দিলাম। এখানে টোটাল 1 কেজি দানাদার দিলাম, দিয়ে তার সাথে মনে করেন ভাতের মার আছে, খোল আছে, একটু লবণ আছে। আর হ্যাঁ, ভাত আমি রেগুলার খাওয়াই না, যখন বাসায় ভাত নষ্ট হয় তখন সেই নষ্ট ভাতটাকে আমি মনে করেন যে হয় গরুকে খাওয়াই, না হলে কবুতরদের দেই, না হলে কুকুরকে দেই, না হলে মুরগিকে দেই। তো যখন যে জায়গায় দেওয়ার ইচ্ছা হয় আমি তাকেই দেই। তো নষ্ট ভাত কি হয়, আসল কথা কবুতরেরাও তেমন খাইতে চায় না, কুকুরেরাও তেমন খাইতে চায় না, বিড়ালও খায় না। তো আমি মনে করেন যে গরুকে দিয়ে দিই। তা আজকে যেহেতু ভাত নষ্ট হয়নি সেহেতু আজকে ভাতটা দিলাম না। এর সাথে আমি অল্প পরিমাণে ভাতও দিই, ভাত কিন্তু বেশি পরিমাণ দেওয়া হয় না, অল্প করে দিবেন, বেশি দিলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে খাবারটাকে সুন্দর করে মাইখে নেবেন। দেখেন আমি ঠিক কতটুকু পরিমাণে পানি দিছি, খাবারটা কিন্তু একদম পদা হয়েছে, দেখে মনে হচ্ছে যে পান্তা ভাত। তো এরকম সিস্টেমে মনে করেন যে গরুকে খাবারটা দিবেন। আর এইভাবে যদি খাবার দেন, আমি মনে করি যে আপনাদের গরু আল্লাহর রহমতে যদি চিকন হয়ে থাকে তাহলে আস্তে আস্তে মোটা হবে। এবং চিকন গরু ঠিক আছে, কিন্তু গরুকে কিনে নিয়ে আসার পরে আপনি কৃমিনাশক ওষুধ দিলেন না। আসলে কৃমিনাশক বলতে বোঝাচ্ছি 3 ডোজ ওষুধ দিতে হবে। তাও প্রথমে মনে করেন যে ইঞ্জেকশন দিতে হবে, চামড়া ইঞ্জেকশন করতে হবে। মনে করেন আপনি করবেন না, অবশ্যই কোনো একটা ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার আসবে, আপনার গরুকে দেখবে, গরুর বডি ওয়েট অনুযায়ী গরুর চামড়ায় হোক মানে যেখানেই হোক চামড়ায় কৃমি প্রথমে মারবে। তারপরে হলো 8 দিন পরে একটা ট্যাবলেট খাওয়াবে, যেটা হলো গরুর পেটের কৃমির মারবে। তার 21 দিন পরে আবার একটা ইঞ্জেকশন করে যাবে। এতে 3টে ডোজ যে পূরণ হলো না, এই 3 ডোজটা যখন পূরণ হয়ে যাবে তখন থেকে আপনারা গরুকে এই খাবারটা দেওয়া শুরু করবেন। তাহলে আপনার গরুর শরীরে অবশ্যই মাংস লাগবে। গরুটা যদি বাছুরও হয় কোনো সমস্যা নাই, বাছুর গরুও মোটা হয়। কারণ কেন, ছোটো মানুষেরা কি মোটা হয় না? একটা ছোট চিকন মানুষকে যদি কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে, যদি ভিটামিন খাওয়ানোর পরে যদি ঠিকভাবে যদি তাকে খাবার দেওয়া যায়, রেস্টে রাখা যায়, তাহলে কিন্তু সেই মানুষটাও কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায়। এখন বলতে পারেন যে আমি কেন চিকন, আসলে আমার অত ইন্টারেস্ট নেই মোটা হওয়ার। আমি যেমন আছি এরকম আমি নিজেকে ভালো মনে করি, আমার মোটা হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চিকন আছি, অনেক ভালো আছি। তো এখন কথা, এখন গরুর কাহিনীতে আসি। তো এই দেখেন আমি খাবারটা কিন্তু প্রস্তুত করছি,
এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি এই জন্য যে ফিটগুলো যেন একটু মানে নরম হয়। তো অলরেডি নরম হয়েও গেছে, দেখে মনে হচ্ছে পিঠা, মানে দুধ পিঠার মতো লাগতেছে খাবারটা, কিন্তু অনেকটা খেয়াল করেন মনে হচ্ছে যে দুধ পিঠা অনেকে চেনেন, যারা আর কি খায় তারা জানে, শীতের মধ্যে খাই আমরা, তো এটাই সেই দুধ পিঠার মতো লাগতেছে। তো গরুরাও খুব মজা করে খাবারটাকে খাবে আমি মনে করি। তো বাংলা কথা, গরুকে কৃমিনাশক ওষুধ করার পরে তারপর থেকে এই খাবারটা দিবেন, তো আল্লাহর রহমতে আপনাদের গরু অনেক সুন্দর হবে, অনেক মোটা হবে। গরুর জাত যদি ভালো হয় তাহলে তো আরও লম্বা চওড়া হবে, আরও মোটা হবে। তো আমার গরুর জাত আল্লাহর রহমতে অনেক ভালো, এবং খাবারটা দিচ্ছি, গরু মনে করেন যে মাশাআল্লাহ আরও বড় হবে। আর বর্তমানে তো এখন ঈদ সিজন, মানে কোরবানি ঈদের আগে অবশ্যই সকলে দাঁতালা গরু পছন্দ করে, দুই দাঁতের ষাঁড় গরুগুলো ক্রয় করে থাকে সকলে, যার কারণে এই তো আমাদের যে বাছুর গরুর সেক্টর, এই বাছুর গরুগুলোর দাম কমে আসে এই সময়টা আর কি। তো যারা বুদ্ধিমান তারা কি ট্রাই করবেন যে দেখেন বাছুরটাকে খাইতে দিছি, এই টাইপসের বা এর থেকেও ভালো কোয়ালিটির বাছুরগুলোকে হাট থেকে কম দামে ক্রয় করে নিয়ে আসবেন। ক্রয় করে নিয়ে এসে যদি এখন থেকে শুরু করে যদি 3 মাস পালন করেন কিংবা 2 মাস পালন করেন, তাহলে দেখবেন যে ঈদের ঠিক 15-20 দিন পরে আপনাদের এলাকায় যে হাটগুলো লাগে, প্রথম হাটে যাবেন একা হাটে যেয়ে জাস্ট মনে করেন যে দাম যাচাই করবেন যে কীরকম দাম চলছে। এখন দামের ওপর মেসেজ করে আপনি বাসায় এসে চিন্তা করবেন যে আমি কি আমার গরুগুলোকে বিক্রি করে দিব নাকি আমি গরুগুলোকে পালবো। এখন সেটা আপনার নিজস্ব ইচ্ছা, যদি গরুগুলোকে বিক্রিও করে দেন আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। তো আমি মনে করি যাদের একটু ধৈর্য কম, মানে যাদের টাকা পয়সা কামানোর নেশা একটু বেশি, যে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, তাদের জন্য একটাই বুদ্ধি, তারা তো ঠিক দাম যখন বেশি হবে, অর্থাৎ কুরবানিদের পরে এই বাছুর গরুগুলোর দাম অনেক বেশি হয়, তখন আপনারা হাটে যেয়ে এই বাছুর গরুগুলোকে সেল করে দেবেন। সেল করে দিয়ে অপেক্ষায় থাকবেন, টাকাগুলো দিয়ে আগেই গরু কিনবেন না, 1 মাসের মতন ওয়েট করবেন। আর পারলে 1 মাস এমনি হাটে যাওয়া আসা করেন, গরু দেখে যদি ভালো লাগে কম দাম বলেন, একদমই নয় নিহায়তি কম দাম বলেন, যদি কাস্টমার মানে দিতে যদি বাধ্য হয় তো নিলেন, না হলে নেওয়ার প্রয়োজন নাই। কারণ বর্ষাকাল চলে আসবে, আর বর্ষাকালে কি হয়, বর্ষাকালে গরুর দামটাও কমে আসে। বর্ষাকালে নদী এলাকা, নদী অঞ্চল, যাতে মানে যে অঞ্চলে বন্যা হয় সে অঞ্চলের মনে করেন যে সে অঞ্চল থেকে মনে করেন যে শত গরু আমদানি করা হয়, এবং সেই গরুগুলোকে তারা কম দামে বিক্রি করে দেয়। তো আপনারা চাইলে মনে করেন যে সেইখান থেকে সেই রকমভাবে ভালো জাত মানের গরু কম দামে ক্রয় করে আপনারা অবশ্যই সেটাকে পালন করলেন। আর যদি মনে করেন যে আপনার ধৈর্য আছে অনেক বেশি, আপনি সামনে বছরে বিক্রি করবেন 2025 সালে, অনেকের ধৈর্য আছে, তাহলে কি বুদ্ধিমানের কাজ, এখন যে গরুগুলোকে ক্রয় করলেন, মানে বর্তমান সময়ে আজকে কত তারিখ, আজকে তারিখ হলো 7 তারিখ, মে মাসের 7 তারিখ, ধরে নেন মে মাসে আপনারা গরু ক্রয় করলেন কম দাম দিয়ে কিছু বাছুর গরু। এখন এই বাছুর গরুগুলোকে যদি আপনারা 1 বছর পালন করেন, তাহলে হয়তো দাঁতে আসবে না, তবে গরুগুলো একটা সুন্দর সাইজে আসবে, মাশাআল্লাহ মনে করি একটা সুন্দর সাইজ আসবে। সামনে বছর মানে 2025 সালের কুরবানি ঈদের পরে যে হাটগুলো লাগে, সেই হাটে যখন আপনারা এই গরুগুলোকে তুলবেন, দেখতে পাচ্ছেন আরেকটা বাছুর, এই গরুগুলোকে যখন ওই হাটে তুলবেন আগামী বছর 2025 সাল, তখন দেখবেন যে এই বাছুরগুলো আপনারা ভালো কোনো কাস্টমার আপনাদের কাছ থেকে এসে মনে করেন এই গরুগুলোকে ক্রয় করে নিয়ে যাবে, তাও খুব একটা ভালো দাম দিয়ে, আনুমানিক 1 লক্ষ টাকা করে পিসে আপনারা বিক্রি করতে পারবেন। আমি আসলে কম বললাম, এর থেকে বেশি দামও বিক্রি করতে পারেন। সেখান থেকে আপনারা প্লাস মাইনাস করলে, আমার তো মাত্র 2টা গরু, আপনাদের খামারে যদি 10টা গরু থাকে, তাহলে আপনারা সেই সময় দেখবেন যে একটা পর্যাপ্ত পরিমাণে মুনাফা আপনারা অর্জন করছেন। তো আমার যেহেতু 2 গরু, আমি হয়তো বেশি টাকা আর্ন করতে পারবো না, তো আমি ঠিক এখন ডিসাইড করিনি যে আমি আমার এই গরুগুলোকে ঠিক কতদিন পালবো। তবে গরুগুলোর যদি গ্রোথ ঠিক থাকে, গরুগুলো যদি গ্রোথের দিক দিয়ে ভালো থাকে, তাহলে আমি গরুগুলোকে 2025 সাল পর্যন্ত রাখার চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে। তো এই হলো, আমি মনে করেন যে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, ব্যবসায়িক আইডিয়া।
তো এই জন্য এখন আসি হলো পুঁজি। আপনার কাছে ধরে নেন পুঁজি আছে 5 লক্ষ টাকা, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু হবে, আনুমানিক 4 থেকে 5টা গরু তো হয়ে যাবে। মনে করেন যে আপনারা তো আর 1 লক্ষ টাকা পিছে তো গরু কিনতে চান না, 60,000 টাকা করে পিছে গরু কিনলেন, 65 দিয়ে গরু কিনলেন, কিংবা 40,000 দিয়ে কিনলেন, এইভাবে ভাগ ভাগ করে করে মনে করেন যে 5টা গরু ক্রয় করলেন এবং বাদবাকি টাকাটা আপনারা রাইখা দিলেন এদের খাবার খরচ এবং ওষুধ খরচের জন্য। তো এইভাবে যদি আপনারা পালন করেন দেখবেন যে আপনারা বছর শেষে একটা ভালো টাকা আর্ন করলেন। আরও একটা কথা, যাদের পুঁজি কম, ধরে নেন পুঁজি আছে মাত্র 50,000 টাকা, তো এখন যেহেতু আছে মাত্র 50,000, তো আমি বলবো আপনাদের আহামরি কোনো দামি গোয়ালঘর বানানোর প্রয়োজন নাই। ওপরে জাস্ট টিনটা একটু বড় করে দিবেন যেন বৃষ্টি সারা পানি ওদের শরীরে যে না লাগে। উপরে টিন, মাঝাটা পাকা করবেন, তাও কোনো মতো পাকা করবেন, এবং চারপাশে বাঁশ দেবেন, ওর উপরে টিন। হ্যাঁ, এতটুকুই এনাফ। একটা গরু কিনবেন 30 থেকে 32,000-এর মধ্যে, তারও যদি না হয় মনে করেন যে 25 থেকে 27,000-এর মধ্যে একটা গরু কিনবেন। ছোট গরু একটা গরুই কিনলেন, এবং এই এক গরুর আহামরি বেশি খরচ নাই বলি একটা ছোট বাছুর গরুর প্রথম দিকে খরচ হয় মাত্র মাসে 1,000। তো আমি আশা করি যে আপনি যদি হাত খরচের টাকা যদি জমা করেন তাহলে আপনার গরুকে আপনি পালন করতে পারবেন। এবং এগুলো তো ভালো কাজ, গরু ছাগল বলেন, হাঁস মুরগি বলেন, এগুলোর ক্ষেত্রে কি ফ্যামিলি থেকে একটা সাপোর্ট আসে, অন্যরকম সাপোর্ট, যে না আমার ছেলে বা আমার মেয়ে একটা ভালো কাজ করতেছে, আমরা সাপোর্ট করি, সামনে দিকে যেন আমার ছেলে মেয়ে যাই হোক এগোতে পারে। তো একটা গরুতে যদি আপনি শুরু করেন, আপনারা চেষ্টা করবেন একটা গরু যে কিনে নিয়ে আসলেন, একটা এঁড়ে গরু, ওই গরুটাকে একটা বছর মন দিয়ে পালন করলেন, এবং ওই যে কোরবানিদের পরে 1 বছর পরে 2025 সাল কোরবানি যখন হবে, সেই কোরবানিদের পরে আপনারা গরুটাকে সেল করলেন, দেখবেন যে ওই 28,000 টাকা দামে গরু না হলেও 80-90 হাজার টাকাতে বিক্রি করছেন। 80-90 হাজার টাকাতে, তার বেশিতেও বিক্রি হতে পারে। কারণ আপনারা যদি 27,000-28,000-এর মধ্যে যদি একটু ছোট দেখে যদি একটু ভালো জাত মানে গরু নেন, মানে গরু ছোট, গরুর বয়স কম, মায়ের দুধও ছাড়েনি, ধরেন বয়স 1 থেকে 1.5 মাস। এখন কথায় আসেন যে এত কম বয়সী বাচ্চাকে নিয়ে এসে বাঁচানো সম্ভব? হ্যাঁ, আসলে সম্ভব। একটা ফিডার লাগবে, আর মনে করেন যে 10-15 দিন একটু দুধ খাওয়াতে হবে। তো আপনি যে দুধটা প্রতিদিন খান, এই দুধটা মনে করেন আপনারা আপনার বাছুরকে খাওয়াইলেন, পাশাপাশি তো অবশ্যই একটু গুঁড়ো, একটু ভুসি, খাওয়ার, তারপরে ঘাস, এগুলো দিয়ে রাখলেন। আস্তে আস্তে কিন্তু খাওয়াটা শিখে গেল, আর গরুর বাচ্চাটা ছিল যাতে মানে ভালো। আল্লাহর রহমতে যখন দুধের নিশা যখন কমে আসবে, তখন ওই বাছুরটাকে আপনারা দানাদার খাবার দেওয়া শুরু করবেন অল্প অল্প করে। তো দেখবেন যে ওই গরুটা যখন 1 বছর লালন পালন করবেন, তখন ওই একটা গরু থেকে আপনার বছরে, হ্যাঁ আহামরি বেশি লাভ আসবে না, কিন্তু আপনার কাছে যে পুঁজিটা ছিল, এই পুঁজিটাকে ঘরের মধ্যে ফেলে রাখলেও 1 টাকাও লাভ হতো না। সেখানে আপনি সারা বছর পরিশ্রম করে যদি 1 লক্ষ টাকা তো গরুটাকে বিক্রি করতে পারেন, দেখেন আপনার পুঁজি ছিল মাত্র 30,000, সেখান থেকে আপনার পুঁজি হয়ে গেল 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকার মধ্যে থেকে আপনি 20,000 টাকা ঘরে রাখলেন, এবং 40,000-80,000 টাকা নিয়ে হাটে গেলেন, যে মনে করেন যে 2টো গরু ক্রয় করলেন, আর এই 20,000-এর মধ্যে কী করলেন, 5,000 টাকা দিয়ে কিছু টিন আর বাঁশ নিয়ে এসে ওই ছাপড়াটাকে আর একটু বড় করলেন, আর মাথাটা একটু পাকা করলেন। আর মাথা যদি আপনি নিজে পাকা করতে পারেন, আলহামদুলিল্লাহ, ইউটিউবে এখন সবই দেওয়া থাকে, একটু পরিশ্রম করেন, আল্লাহর রহমতে আপনাদের মাঝে আপনারা অনেক সফল হতে পারবেন। আর দেখেন, আমার এই কবুতর জোড়াটা মনে করেন যে ঘরটা অনেক নোংরা হয়ে গেছিলো, যেহেতু ডিম বাচ্চা করতেছে, 2টা বাচ্চা ফোটাইছে, তো আমি ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারা দয়া করে কবুতর পালন করবেন না, কারণ কবুতর যদি তারাই পালন করুক যাদের বাড়ির আশেপাশে পাতার আছে, তাই সেই কবুতরগুলো পাতার থেকে খায় আসলো, বাচ্চা বড় করলো, আপনারা সেখান থেকে লাভ করতে পারবেন। যেহেতু আপনি গরু পালতেছেন, গরুই পালেন। আপনার যদি এক্সট্রা যদি পুঁজি থাকে, তাহলে আপনারা গরু মানে কবুতর পালন করেন, আমি নিষেধ করব না। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে ব্যবসায়িক আইডিয়াটা দিলাম, এটা কিন্তু একটা ছোট পরিসরে কিন্তু শুরু করার আইডিয়া। আর হ্যাঁ, যেহেতু প্রথমবার, সেহেতু আপনাদেরকে কিন্তু মানুষজন ঠকাতে পারে, তাই চেনা জানা কাউকে নিয়ে হাঁটে যাবেন, যে আসলে গরু বিষয়ে বোঝে, জানে, তাহলে কি হবে, আল্লাহর রহমতে আপনারা ঠকবেন না। মনে করেন যে যাই হোক, গরুটা ভালো হবে, কিনে মনে করেন যে জিতবেন। জেতার দরকার নেই, তবে গরুটা যেন সুস্থ সবল থাকে, তাহলে হচ্ছে।
এবং নিয়ে আসার পরে অবশ্যই কৃমিনাশক ইঞ্জেকশনটা করবেন। আমি বলি গরু নিয়ে আসার পরে আপনার পকেট থেকে না হলেও 3000 টাকার মতন যাবে চলে এই গরুর ঔষধপত্র, ভিটামিন, হাবিজাবি ভ্যাকসিনের মধ্যে দিয়ে। তো 3000-4000 টাকা যদি খরচ করতে পারেন একটা গরুর পিছনে প্রথম মাসে এই ঔষধ বাবদ ভ্যাকসিন সহ, তাহলে আমি মনে করি ওই গরুটাকে 1 বছর লালন পালন করলে আল্লাহর রহমতে কোনো রকমের অসুখ বিসুখের ছোঁয়া ও শরীরে লাগবে না। এমনি সাধারণ জ্বর সর্দি হলেও হতে পারে, এটা কোনো বড় রোগ নয়। এই রোগে কখনো গরুর কোনো ক্ষতিও হয় না। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন উদ্যোক্তাদের মাঝে আমার ভিডিওটাকে শেয়ার করে দেন, যারা আসলে অল্প পুঁজি নিয়ে বসে আছে কিন্তু কোনো কী ব্যবসা করবে এটা খুঁজে পাচ্ছে না। সো তাদের জন্য আমি ভিডিওটা আজকে ক্রিয়েট করছি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের মাঝে আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।